প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি রাজ টিভি হেলথের অফিসিয়াল ফেসবুক পেজে। দেখছেন নারী স্বাস্থ্যে রেনেটার ১৪৫তম পর্ব। সাথে আছি আমি ডক্টর শামিমা ইয়াসমিন রুম্পা। আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে মাইক্রোজেস্ট এবং জেস্টেনালের সৌজন্যে এবং আমাদের আজকের সায়েন্টিফিক পার্টনার রেনেটা লিমিটেড। প্রিয় দর্শক, ডায়াবেটিস শব্দটির সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত। আগে থেকে ডায়াবেটিস না থাকলেও একজন মা কিন্তু গর্ভকালীন সময় নতুন ভাবে ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন। গর্ভকালীন এই ডায়াবেটিসের এই সমস্যাটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের মাঝে আজ বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর। তিনি গাইনি এবং প্রসূতি বিভাগে কর্মরত আছেন। সবার প্রিয় মুখ ডক্টর পারভিন আক্তার শামসুন নাহার সুরভি ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম, স্বাগত ওয়ালাইকুম। জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন? ভালো আছি, শুকর আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছি। আশা করি দর্শকরা। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ম্যাম, আজকে আপনার উপস্থিতির জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ বোধ করছি। ম্যাম, আজ আমরা গর্ভাবস্থায় ডায়াবেটিস নিয়ে আলোচনা করব বিস্তারিত, এবং দর্শকবৃন্দ নিশ্চয়ই আজকেও অনেক নতুন নতুন তথ্য জানতে পারবেন আপনার থেকে। আমরা আলোচনার মূল আলোচনায় চলে যাব। তার আগে দর্শকবৃন্দকে জানিয়ে দিতে চাই তারা কিভাবে যুক্ত হবেন। প্রিয় দর্শক, আপনাদের কোনো কিছু জানবার থাকলে আমাদের আলোচ্য বিষয় নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। অবশ্যই আপনাদের নাম এবং বয়স উল্লেখ করে পরিপূর্ণ প্রশ্ন করবেন। তারই সাপেক্ষে আমরা আলোচনা করবার চেষ্টা করব। চলে যাচ্ছি আমাদের বিশেষজ্ঞ অতিথির কাছে। ম্যাম, গর্ভকালীন ডায়াবেটিসকে আমরা অনেক সময় জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসও বলে থাকি চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায়। আসলে বিষয়টি কি, দর্শকদেরকে একটু সহজভাবে বুঝিয়ে বলবেন কি? তুমি সুন্দর প্রশ্ন করেছো। কারণ নর্মাল ডায়াবেটিস এন্ড জেস্টেশনাল ডায়াবেটিস, ডায়াবেটিস ইন প্রেগন্যান্সির ভিতরে কিছু আলাদা পার্থক্য আছে। ডায়াবেটিস আমরা বলতে বুঝি যে যাদের ব্লাড সুগার কন্ট্রোল নাই তাদেরকে, কিন্তু জেস্টেশনাল ডায়াবেটিস বলতে বোঝায় সে বেসিক্যালি ডায়াবেটিক এই মুহূর্তে না, কিন্তু জীবনে প্রথমবার গর্ভকালীন সময়ে তার ডায়াগনোসিস হয় যে সে ডায়াবেটিক। এখন কেন গর্ভকালীন অবস্থায় ডায়াগনোসিসটা হয়? গর্ভকালীন অবস্থায় এই জন্য ডায়াগনোসিস হয় কারণ গর্ভকালীন এমন একটা সময় যখন আমাদের শরীরে কিছু হরমোন, প্রোজেস্টেরন, কর্টিসল, হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, প্রোল্যাকটিন, গ্রোথ হরমোন বেশি হতে থাকে। প্লাস জি। মায়ের শরীরে যে অ্যাডিপোজ টিস্যু থাকে সেখান থেকেও অনেক চর্বি থেকে যে ইনসুলিন রেজিস্ট্যান্সও ডেভেলপ করে, এটাকে আমরা বলতেছি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। এখন আমি জি। যদি এটাকে মেডিকেল টার্মে বোঝাতে চাই, আমি কি ডিটেলসটা এখনই বলবো? জি ম্যাম, আপনার থেকে নিশ্চয়ই আমরা জানতে চাই। একটু বলবেন কি যে সুগার কেন বেড়ে যাচ্ছে, প্রেগনেন্ট হলে একজন মায়ের সুগার কেন বেড়ে যাচ্ছে? পুরো প্রক্রিয়াটি একটু বুঝিয়ে বললে ভালো হতো। আচ্ছা, দেখা যাচ্ছে সারা পৃথিবীতেই যে গর্ভকালীন মায়েদের ডায়াবেটিসটা হয়, কিন্তু যেসব দেশে যেসব মানুষদের ভিতরে টাইপ 2 ডায়াবেটিস বেশি, অর্থাৎ ডায়াবেটিস তো দুই রকম। একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, যারা জন্মগতভাবেই তাদের শরীরে ইনসুলিন কম থাকে, তারা খুব অল্প বয়স থেকে তাদের ইনসুলিনের প্রয়োজন হয়। আর টাইপ 2 ডায়াবেটিস হলো যেটাকে আমরা সাধারণভাবে দেখি যারা একটু মোটা, আহ, একটু বয়স করে হয়, যে 40-এর উপরে বয়স হলো যারা একটু হেলদি তাদের হয়ে থাকে। এই টাইপ 2 ডায়াবেটিসটা যেহেতু দেখা যায় বাংলাদেশ, ভারত, ইন্ডিয়া এই সাবকন্টিনেন্ট মানুষদের, যে আমাদের শরীরের গঠন হচ্ছে আমরা একটু শর্ট, কিন্তু আমাদের যে মানে বলা হয় যে আপেল ফিগার, আপেল ফিগার অর্থাৎ যে আমাদের কোমর নেই। আমাদের সাধারণভাবে আমাদের যে একটা ফিগারের ভিতরে, যে স্ক্যান্ডিনেভিয়ার কান্ট্রিতে দেখা যাচ্ছে যে তারা অনেক টল, তাদের তলপেটে চর্বি খুব কম, কিন্তু আমাদের বাঙালি বলেন বা ইন্ডিয়ানদের বলেন আমরা শর্ট, কিন্তু আমাদের তলপেটটা খুবই ভারী। এবং আপেলের মতো মানে মধ্য প্রদেশটায় কোনো কোমর নেই, এটা সবচাইতে ভারী। এই যে ভারী জায়গাটা আমরা যেটাকে বলছি মেদ, এই মেদটা থেকে ইনসুলিন রেজিস্ট্যান্স হতে থাকে। অর্থাৎ আমাদের শরীরের নর্মালি যে ইনসুলিনটা আছে সেটা কাজ করতে পারে না শরীরের উপরে।
যে ইনসুলিনের প্রয়োজন আছে আমাদের কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন ডাইজেশনের জন্য এবং নিউট্রিশনের জন্য। আমাদের শরীরে কিন্তু প্রচুর ব্লাডে ইনসুলিন আছে, কিন্তু এটা কিন্তু কাজ করতে পারতেছে না। এটাকেই বলে হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। এই জন্য আমরা দেখি যে আমাদের দেশে এই যে পেটে চর্বিটা দেখা যায় অল্প বয়সের মেয়েদেরও আমরা এখন খুবই কমনলি পাচ্ছি। আপনারা তো সবাই জানেন আমাদের দেশে এখন পলিসিস্টিক ওভারি সারা পৃথিবীতে বেড়ে গিয়েছে। আজকালকার মেয়েরা দেখা যায় ফাস্ট ফুড, কোক, আইসক্রিম এগুলো খেতে খুবই পছন্দ করে, এবং বলা যায় শারীরিক পরিশ্রম বা এই ধরনের কাজ করাই হয় না। সবাই হয় গাড়িতে, না হয় অ্যাটলিস্ট হেঁটে স্কুলে যাচ্ছে না। তার যে প্রতিদিন অনেক এক্সারসাইজ করা দরকার, ছোটবেলায় আগেকার দিনে আমাদের মা, নানুই, দাদিদের সময় যে এক্সারসাইজ গুলো করা হতো এখন ছেলে করতে পারছে না। কিন্তু টোটালি ওরা বেশি খাচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে যে দুইটা কারণ খুব ইম্পর্টেন্ট, রাত জাগছে। আমাদের জানি যে সিকার্ডিয়ান রিদম যে আমাদের একটা আছে, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন যেভাবে, যে ভোর 4টা-5টার দিকে আমাদের কর্টিসল লেভেলটা সবচাইতে বেশি বেড়ে যায়, এবং এই সময় আমরা ঘুম থেকে উঠবো, আমরা নামাজ পড়বো, এক্সারসাইজ করতেছি, হাঁটতেছি, কাজ করতেছি, এবং সন্ধ্যার পর পর আমরা যদি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি আমাদের হরমোন লেভেলটা ঠিক থাকে। কিন্তু আজকালকার দেখা যাচ্ছে যে এই মোবাইলের যুগে প্লাস এই কোভিড টাইমে সবাই সারা রাত জেগে থাকছে এবং কিছুক্ষণ পর পর কিছু একটা খাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে দুইটা সমস্যা। একটা হলো সারা রাত জেগে থাকলে ক্ষুধা লাগছে, কিছুক্ষণ পর পর কিছু খাচ্ছে, এবং আরেকটা হলো যে হরমোনের যে তারতম্য হচ্ছে শরীরে, এতে ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করছে। এটা কিভাবে আমরা বুঝতে পারি? তলপেটটা অনেক ভারী। এই জন্যই দেখা যাচ্ছে যে ইনসুলিন রেজিস্ট্যান্সটা হচ্ছে, এবং ডায়াবেটিস খুবই অল্প বয়সের মেয়েদের, যেটা আমরা ভাবতেই পারি না, 20 বছর, 22 বছর, 25 বছরের মেয়ে, যেটা আগে ভাবা হতো 40-এর উপরে হবে, এই বয়সেই কিন্তু আমরা ডায়াবেটিস পাচ্ছি, এবং প্রেগন্যান্সিতে এটা এখন মারাত্মক আকার ধারণ করেছে। অসংখ্য ধন্যবাদ ম্যাম। আমরা আসলে শুনছিলাম যে পুরো প্রক্রিয়াটি, যে একজন প্রেগনেন্ট মাদেরই কেন ডায়াবেটিস হয়ে থাকে। আর আপনি ম্যাডাম এটিও সুন্দরভাবে বলছিলেন যে আসলে ঝুঁকিতে কারা আছে, যে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় কারা আছে যাদের ডায়াবেটিস হবার ঝুঁকি আছে। তো ম্যাম কোনো লক্ষণ কি আসলে প্রকাশ পায় কিনা, কোনো লক্ষণ দেখে কি আমরা বুঝতে পারবো যে গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মাটি আছেন, বা কিভাবে আসলে এটি ডায়াগনোসিস করা হবে? অনেক সুন্দর প্রশ্ন করেছো। আমরা অনেকগুলো লক্ষণ আগে থেকেই বুঝতে পারি। কিভাবে বুঝতে পারি? যে মেয়েটি দেখা যাচ্ছে খুব অল্প সময়ে ওজন বেড়ে যাচ্ছে, আমরা জি একটা নর্মাল হিসাব করি যে বিএমআই, যে তার যে ওয়েট এবং তার যে উচ্চতা, সেটা দিয়ে ভাগ করে আমাদের একটা নর্মাল একটা অঙ্ক আছে, ঠিক আছে? এই 19 থেকে 24 নর্মাল। যাদের বিএমআই বেশি তাদেরকে সবাই দেখলেই আমরা বলি যে যারা একটু বাল্কি, যাদের একটু স্বাস্থ্যবতী বলা হয়ে থাকে আমাদের দেশে, জি তাদেরকে দেখলেই বোঝা যায় যে তারা ওজন না কমিয়ে বেবি নিতে যাবে না। এবং এই পেশেন্টদেরকে আরেকটা জিনিস খেয়াল করা হয় যে ওজনের জন্য ওদের অনেকেই মাসিকে অনিয়মিত হতে থাকে, অর্থাৎ ঠিক 28 দিন 35 দিনের মাথায় হয় না, অনেক সময় দেখা যায় 40 দিন, 45 দিন, 2 মাস পার হয়ে যাচ্ছে, এবং অনেকের ব্লিডিংটা কমে যায়, খুবই অল্প অল্প ব্লিডিং হয়, অনেক সময় 2 মাস 3 মাস পার হয়ে যায়, এবং আস্তে আস্তে যত ওজন বাড়ে তত তাদের দেখা যায় মাসিকের সমস্যাটা দেখা দেয়। কারুর কারুর আবার মুখে একটু গোফের মতো হয় এবং ঘাড় কালো হয়ে যায়। এই ঘাড় কালো হওয়াটা দিয়ে কিন্তু একটা জিনিস বোঝা যায় যে তার ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করছে। এই জন্য জি যারা বলছে যে তারা আমাদের কাছে সবসময় যেটা বলে, আমি কিন্তু বেশি খাই না কিন্তু আমি কিন্তু মোটা হয়ে যাচ্ছি, তো এটাও কিন্তু একটা বিরাট লক্ষণ যে সে বেশি খাচ্ছে না। আর কাজ তো ফিজিক্যাল এক্সারসাইজ সেরকম আসলে এখন কেউই করে না। আবার অনেকে বলে যে আমরা যখন জিমে যাই প্রথমে হয়তো একটু ওজন কমে, কিন্তু এরপরে আর ওজন কমছে না। তার কারণ হলো এদের দেখা যায় যে খাবারের প্রতি রুচিও একটু বেশি, এবং ওরা কোক, আইসক্রিম এবং ফাস্ট ফুড তারা খেতেই থাকে। যতই নিষেধ করা হচ্ছে, অনেকে এটাও বলে, আমি খাওয়া বন্ধ করে তো আমার ওজন কমে না, তাহলে আমি কেন খাবো? এই সমস্যাগুলো আমাদের দেশে এখন এত বেড়ে যাচ্ছে
যে ডায়াবেটিস ইন প্রেগনেন্সিও বেড়ে যাচ্ছে, যেটা আমি বলেছিলাম যে দেখা যাচ্ছে যে ইউরোপিয়ান কান্ট্রিতে যারা খুব লম্বা, যেমন স্ক্যান্ডিনেভিয়ান, সুইডেন, সুইজারল্যান্ড, এসব দেশে মানুষ অনেক লম্বা, হ্যাঁ, এবং অনেক কায়িক পরিশ্রম করে, ওদের দেশে কিন্তু ডায়াবেটিসের রেটটাও কম। কিন্তু আমাদের দেশে যেহেতু ডায়াবেটিসের রেটটাও বেশি, দেখা যায় যে এই সাবকন্টিনেন্টের মানুষদের যেহেতু ইনসুলিন রেজিস্ট্যান্স যেটা আছে, আমি আবারও বুঝাতে চাচ্ছি যে শরীরে যখন আমাদের ফ্যাট বেশি থাকে, এই ফ্যাটটাকে নিউট্রালাইজ করার জন্য আমার বেশি ইনসুলিনের দরকার হয়। আমার আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স প্যানক্রিয়াস থেকে, অগ্নাশয় থেকে কিন্তু ইনসুলিন ছাড়ছে, শরীরে প্রচুর ইনসুলিন, কিন্তু এটা কাজ করছে না। এটাকেই আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স। মানে আমরা যখন ব্লাডের ইনসুলিন লেভেলটা দেখতে যাই, অনেকেরই দেখা যায় যে ফাস্টিং ইনসুলিন লেভেল মোর দ্যান 20, এবং তারাই কিন্তু ডায়াবেটিক হয়ে যাচ্ছে। অনেকের ধারণা আছে আমি তো অনেক চিকন, তাহলে তো আমার ডায়াবেটিস হবে না। কিন্তু এখানে সমস্যা হলো অন্য জায়গায়, যে আমাদের দেশে দেখা যায় যে মারা আগেকার যে সময় যেটা হতো, অল্প বয়সে ইম্যাচিউর অবস্থাতেই বাচ্চা ডেলিভারি দিত, এবং এই যে বাচ্চাগুলো হতো তাদের দেখা যায় যে বডি ওয়েট কম, হয়তো দেখা গেল 2.5 কেজির কম। এই যে বাচ্চাটা একটু ছোট বাচ্চা তৈরি হয়, তার কিন্তু সবকিছুই কম, অর্থাৎ তার অগ্নাশয় থেকে যে ইনসুলিন তৈরি হবে সেটাও কম। এবং এই যে লো বার্থ ওয়েট বেবিরা, ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাও বেশি থাকে এবং হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। সেই জন্য পরবর্তীকালে দেখা যায় যে মানুষটা দেখতে ছোটখাটো, কিন্তু তার ডায়াবেটিস হয়েছে। ব্যাপারটা হচ্ছে তার ইনসুলিন আসলে শেষ হয়ে গেছে। মানে ইনসুলিন যেটা ছিল তৈরি হয়েছে, এখন রেজিস্ট্যান্স হচ্ছে, অর্থাৎ এটাকে কাজ করতে দিচ্ছে না। এখন আমরা কিভাবে কাজ করব? এই যে আমরা যে বিভিন্ন ওষুধগুলো দিয়ে থাকি, এটা মেইনলি কি করে, ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমানোর চেষ্টা করে। কিন্তু আমরা মেইনলি বলি ওজন কমাতে। ওজন কমালে যেটা হবে, ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমে যাবে। এই যে মধ্যপ্রদেশের ফ্যাট, এটা কমে গেলেই আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমে যাবে। তখন ইনসুলিন জি তার লেভেলে যেটা বের হচ্ছে, সে এটাতে কাজ করতে পারবে। জি ম্যাম, অসংখ্য ধন্যবাদ। আমাদের রোগীরা নিশ্চয়ই খুব সচেতন থাকবেন। আসলে তারা আমাদের কাছে যখন আমাদের চেম্বারে আসবেন, তখন আসলে আমরা কি কি পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকি তাদের এই ডায়াবেটিস এটা নির্ণয় করবার জন্য। আমাদের রোগীদের ভিতরে একটা ভুল ধারণা আছে যে তারা যেটা করে, অনেকেই ফাস্টিং ব্লাড সুগার, রাস্তায় সকালে হাঁটতে গেল, একটা ফাস্টিং ব্লাড সুগার করলো। সবসময় কিন্তু শুধু ফাস্টিং ব্লাড সুগার দেখে ডায়াবেটিসটা বোঝা যায় না। সাপোজ তার ফাস্টিং আসলো 6 বা তার আসলো 5.5, কিন্তু এই পেশেন্টটার ডায়াবেটিসটা আমরা কিভাবে নির্ণয় করি, যে যখন একটা গ্লুকোজ লোড দেওয়া হয়, সে খালি পেটে জি আছে, হয়তো তার কমই থাকলো, গ্লুকোজ লোড আমরা সাধারণত যেটা করি ডায়াগনোসিসের জন্য, এটা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ, ডাব্লিউএইচ এর গাইডলাইন্স অনুযায়ী 75 গ্রাম গ্লুকোজ দেওয়ার পরে যদি 7.8 থেকে 11.1 এর ভিতরে থাকে, সেটা হচ্ছে গিয়ে আইজিটি, দ্যাট ইজ ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। আর যদি 11.1 এর উপরে উঠে যায়, তাহলে সে ফ্র্যাঙ্ক ডায়াবেটিক। আমাদের দেখা যায় যে ফ্র্যাঙ্ক ডায়াবেটিক যত পার্সেন্ট, তার প্রায় 3-4 গুণ হলো আইজিটি, দ্যাট ইজ ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। কিন্তু প্রেগনেন্সিতে কারোর যদি ফাস্টিং কমই থাকলো, সাপোজ 5 থাকলো বা 5.5 থাকলো, কিন্তু 275 গ্রাম গ্লুকোজ তার যদি 7.8 এর উপরে উঠে যায়, তাকে কিন্তু আমরা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বলছি। এইখানেই একটু বোঝার ভুল, যে অনেকেই বলে আমার তো ডায়াবেটিস নেই, আমার তো জি বলেছে ডাক্তার যে হওয়ার মতো, কিন্তু ডায়াবেটিস হয় নাই। কিন্তু প্রেগনেন্সিতে এটাই আমাদের জন্য সাংঘাতিক, এবং আমরা ওটাকে ডায়াগনোসিস করি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। এবং এই পেশেন্টদের যত গর্ভাবস্থা বাড়তে থাকবে, তাদের কিন্তু ব্লাড সুগারটা বাড়তে থাকবে। এই জন্য জি আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড হলো যে ডায়াবেটিস ডায়াগনোসিস করতে হলে যে কোনো সময় আমার ইচ্ছা হলো আমি একটা ব্লাড সুগার করলাম, কিভাবে হবে না, ফার্স্টে। জি, অসংখ্য ধন্যবাদ ম্যাম। আমাদের রোগীদেরকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে আসলে আহ, যেই পরীক্ষাটি করা উচিত সেটি করে এটি আসলে নির্ণয় করতে হবে। ম্যাম, চিকিৎসা ব্যবস্থা আসলে কি ধরনের হয়ে থাকে, আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কি? চিকিৎসা ব্যবস্থা যদি কথা বলি, আসলে ডায়াবেটিস ইন প্রেগনেন্সি খুবই ঝুঁকিপূর্ণ একটা সমস্যা। কারণ এতে মা এবং গর্ভাবস্থা যে শিশু, তার অনেক বিকলাঙ্গ হতে পারে, অ্যাবর্শন হয়ে যায়,
তারপরে জি জন্মের পরেও বাচ্চাদের কার্ডিয়াক এবং অনেক সমস্যা দেখা দেয়, বাচ্চারা অনেক বাচ্চা মারা যায়। এই জন্য আমরা যেটা বলি যে কেউ যদি প্ল্যানিং করেন গর্ভ সঞ্চার করতে চাচ্ছেন, তাকে আগে থেকেই ডক্টরের কাছে আসতে হবে এবং তার একটা প্রি প্ল্যানিং আমাদের ইনভেস্টিগেশনস আছে, যে আমরা বেসিক কিছু টেস্ট করে থাকি। আমাদের দেশে দেখা যায় যে যারা হাইপোথাইরয়েড, আমাদের দেশে কিন্তু হাইপোথাইরয়েডের পেশেন্টও প্রচুর, প্রায়ই লোকজনদের দেখা যায় যে তারা হাইপোথাইরয়েড। যারা হাইপোথাইরয়েড তাদের কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাও একটা রয়ে যায়। এগুলো সবই এন্ডোক্রাইনোলজিক্যাল ডিসঅর্ডার এবং কিছু কিছু ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার আছে। এখন জিজ্ঞেস করতে পারেন কেন হয়, সব কেন উত্তর দেওয়া যাবে না, তবে যাদের সাধারণত দেখা যায় হাইপোথাইরয়েড থাকে তাদের ডায়াবেটিস হওয়ারও একটা সম্ভাবনা থাকে। আমরা যেটা বলি যে যারা একটু ওজন বেশি তারা অবশ্যই ডক্টরের কাছে এসে আমরা থাইরয়েড টেস্ট এবং এরকম ব্লাড সুগারটা শুধু র্যান্ডম বলে কোনো আসলে নিয়ম নেই, তাকে ডায়াগনোসিস করতে হবে। ডায়াগনোসিস করার পরে আমরা যেটা করি, যাদের ওজন বেশি থাকে তাদেরকে আমরা লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলি, যে তাকে জি ওজন কমানো, এক্সারসাইজ করা, খাবারের মডিফিকেশন করতে হবে। কাউকে কাউকে আমরা কিছু ড্রাগসও দিয়ে থাকি এবং প্রয়োজন হলে কাউকে আমরা ইনসুলিনও দিয়ে থাকি। আমরা যখন ডিজায়ার্ড ওয়েটে সে নেমে আসবে, তারপরে আমরা তাকে প্রেগনেন্সি নিতে অ্যাডভাইস করি। জি, অসংখ্য ধন্যবাদ ম্যাম। চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে শুনছিলাম। আসলে গবেষণায় দেখা গেছে প্রায় 10% মা গর্ভাবস্থায় ডায়াবেটিসের ঝুঁকি ঘাড়ে নিয়ে ঘোরেন। আসলে যথাসময়ে যদি আমরা ডায়াগনোসিস করে চিকিৎসার আওতায় না আনতে পারি একজন রোগীকে, তিনি কি কি জটিলতার সম্মুখীন হতে পারেন? খুব সুন্দর প্রশ্ন করেছো। আমরা সাধারণত বেশি পাই যে একটা বা দুইটা বা তিনটা বাচ্চা তার নষ্ট হয়ে গিয়েছে। জি এই যে এতগুলো বাচ্চা তার নষ্ট হয়ে গেল, এরপরে ওরা ডাক্তারের কাছে আসে এবং তারপরে টেস্ট করে আমরা দেখি যে সে গেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস তার ছিল, আমরা আন্দাজ করি। কারণ অনেক পেশেন্টেরই দেখা যায় যে বাচ্চা যখন ডেলিভারি হয়ে যায় তার সুগার লেভেলটা নর্মাল আসে, কিন্তু আমরা ওদেরকে কিন্তু ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স পাই, অর্থাৎ 75 গ্রাম গ্লুকোজ দিয়ে 7.8 থেকে 11.1 এর ভিতরে পাওয়া যায়। এই পেশেন্টগুলো যখন প্রেগনেন্ট হবে, সে ফুল ডায়াবেটিস হয়ে যায়। তখন জি আমরা তাদেরকে সেই একই কথা, যে আমরা তাদেরকে 3D, ডিসিপ্লিন, ডায়েট, ড্রাগস, লাইফস্টাইল। লাইফস্টাইলটা খুবই ইম্পর্টেন্ট। এই যে বললাম বারে বারে যে রাত জাগাটা, রাত জাগলে এই যে শরীরে মেটাবলিক চেঞ্জটা হবে, এটা কিছুতেই নিয়ন্ত্রণ করা যায় না। এক্সারসাইজ যদি না করা হয়, প্রতিদিন যদি কেউ 1 ঘন্টা বা সপ্তাহে অ্যাটলিস্ট 150 মিনিট সে যদি না হাঁটে, এবং যারা ওজন বেশি তাদের তো ওই 150 মিনিট দিয়ে হবে না, তাদেরকে তো ওজনটা কমাতেই হবে, তলপেটের চর্বি তাকে কমাতেই হবে। অনেকেই বলে যে আমি তো খাই না, আমি সারাদিনে একবার খাই, কিন্তু সারাদিনে একবার খেলে কিন্তু তার বেজাল মেটাবলিক রেটটা কমে যায়। যেহেতু তার বেজাল জি মেটাবলিক রেট কমে যাচ্ছে, তার কিন্তু ওজনও কমে যাচ্ছে, ওজনও কমে না। এই জন্য আমাদের নিয়ম হচ্ছে যে একটা স্ট্যান্ডার্ড ওয়েতে কাজ করতে হবে। আমাদের ঠিক মতো 3 ঘন্টা পর পর খেতে হবে। তবে খাবার যেটাই খাবে, ভোর থেকে আমরা খাওয়া শুরু করব এবং রাত্রে 8টার পরে আর কোনো কিছু খাওয়া না। 8টার পরে 2 ঘন্টা, আমরা যেটা বলি যে মানে ডিনারের পরে সে 1 ঘন্টা হাঁটতে পারে, তারপরে সে 10টার ভিতরে শুয়ে পড়লো। মানে খেতে যাওয়ার মানে ঘুমাতে যাওয়ার 3 ঘন্টা আগে অবশ্যই খাবার বন্ধ করতে হবে। না হলে যেটা হয় যে কেউ যদি রাত 11টা বা 10টা 11টার সময় খেয়ে সাথে সাথে যদি ঘুমিয়ে পড়ে, তার যে পাকস্থলীতে খাবারটা গেল এটা কিন্তু হজম হচ্ছে না। কারণ আমরা শুয়ে থাকলে আমাদের এটা হজম হতে চায় না এবং পুরো পেটে দেখা যায় গ্যাস হচ্ছে, গ্যাস্ট্রিক অ্যাসিডিটি হচ্ছে, পেট ভার ভার হয়ে থাকতেছে এবং তাদেরই কিন্তু পেটে চর্বিটা জমছে। ধন্যবাদ ম্যাম। আসলে শুনছিলাম যে গর্ভাবস্থায় ডায়াবেটিস মেলাইটাস হলে কি কি জটিলতার সম্মুখীন হতে পারেন একজন মা। আসলে গর্ভস্থ শিশুর উপরেও তো অনেক ধরনের খারাপ প্রভাব পড়ে, অ্যাবর্শন হয়ে যায় আমরা জানি। আসলে একজন মা যখন ডায়াবেটিসে আক্রান্ত হবেন সেটা আমরা নির্ণয় করব এবং তাকে চিকিৎসার আওতায় আনবো, তাকে কতদিন পর পর ফলো আপে আসবার জন্য আমরা বলে থাকি? আচ্ছা, তোমার ওই আগের প্রশ্নের উত্তরটা শেষ হয় নাই। অ্যাবর্শন হয়ে যায়, আরেকটা হচ্ছে অ্যাবনর্মাল বেবি তৈরি হয়। এবং ডায়াবেটিস এমন একটা সমস্যা, আমরা বেশিরভাগই পাই যে 12 উইকস এর ভিতরে যদি গ্রস কোনো অ্যাবনর্মালিটিস থাকে বাচ্চাগুলো অ্যাবর্শন হয়ে যায়।
কিন্তু এরপরেও দেখা যায় যে যাদের অন্য সমস্যা দেখা দিচ্ছে, ডায়াবেটিসটা কন্ট্রোল থাকে না, প্রপারলি কন্ট্রোল থাকে না, তাদের দেখা যায় বাচ্চার হার্টে প্রবলেম হচ্ছে, ব্রেইনে প্রবলেম হচ্ছে, এবং এই বাচ্চাগুলো পরবর্তীকালে যে কোনো সময় সেকেন্ড ট্রাইমাস্টার, যাতে 4 মাস থেকে 9 মাসের ভিতরে যে কোনো সময় মারা যেতে পারে, এবং মারা গেলে বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাবর্শন করতে হয় বা হয়ে যায়, বা ডেলিভারির প্রসেসেও পেশেন্ট বাচ্চাগুলো অ্যাবনর্মালি বড় হয়ে যায়, এবং অনেকেই দেখা যায় ভ্যাজাইনাল ডেলিভারি করতে গিয়ে বাচ্চাটা যেহেতু ওজন অনেক বেশি থাকে, সে নর্মাল ডেলিভারি হয় না, এবং এই প্রসেসে যেতে যে ইউটারাসে যে কন্ট্রাকশন হয়, মানে বাচ্চার যে অক্সিজেনের সাপ্লাই মাঝে মাঝে একটু বন্ধ হতে থাকে আমাদের নর্মাল লেবারে, সেটাতেও বাচ্চা মারা যায়, এবং জন্মের পরেও খুবই ঝুঁকিতে থাকে, দেখা যায় 24 ঘন্টা 48 ঘন্টার ভিতরেই বাচ্চা মারা যায়, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় 1 মাসের ভিতরে প্রচুর বাচ্চা মারা যায়। এই বাচ্চাগুলোতে এনআইসিউতে নিয়েও খুব বেশি উপকার করা যায় না, কারণ তাদের দেখা যায় হার্টের যে সমস্যাগুলো সবসময় কিউরেবল হয়ও না। সেই জন্য বলবো যে গর্ভাবস্থা গর্ভাবস্থায় যে ডায়াবেটিস, এটা খুবই ঝুঁকির ব্যাপার, এবং এটাকে আপনাদেরকে খুবই কঠিন ভাবে আমাদেরকে কন্ট্রোল করতে হয়, আর না হলে আমরা সুস্থ বাচ্চা কিছুতেই আনতে পারবো না। জি, অসংখ্য ধন্যবাদ ম্যাম। আপনি বলছিলেন যে নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি অনেক সময় এক্ষেত্রে সমস্যা হয়ে থাকে। আসলে ডেলিভারি প্ল্যানটা কি হওয়া উচিত? একজন গর্ভকালীন মায়ের নিশ্চয়ই ডেলিভারি প্ল্যানটাও আগে থেকেই করে রাখতে হয়। তো প্ল্যানটা আসলে কি হওয়া উচিত, এই বিষয়ে একটু বলবেন কি? আচ্ছা, আমি একটু পিছনে চলে যাই। তুমি বলেছিলে যে এদের কিভাবে চেক আপটা হবে। চেক আপের ব্যাপারটা বলছি, যে গর্ভাবস্থার যে ডায়াবেটিস, সেটা একটা হাই রিস্ক প্রেগন্যান্সি। আমরা এমনিতে জানি যে প্রেগনেন্সির প্রথম 3 মাস আমরা মাসে মাসে একবার করে চেক আপ করি, এরপর 7 8 মানে 28 প্রেগনেন্সি পর্যন্ত 15 দিন পর পর, এরপরে 7 দিন পর পর। কিন্তু প্রেগনেন্সিতে যদি ডায়াবেটিস থাকে তাদেরকে আমরা আরো ফ্রিকুয়েন্ট যখন 1 মাসের জায়গায় 15 দিন, 15 দিনের জায়গায় 7 দিন, এবং তারা যখন ওষুধ বা ইনসুলিন পায়, বা তাদেরকে ব্লাড সুগারের যে চার্টটা আমরা তাদেরকে দেখাতে বলি, তখন অনেক ঘন ঘন আসতে হয়। আর প্ল্যানিং এর ব্যাপার যেটা বলা হচ্ছে, যারা ওয়েল কন্ট্রোল ডায়াবেটিস, সবাইকেই কিন্তু আমরা ডায়াবেটিস এর মানেই কিন্তু ইনসুলিন না। আমরা প্রচুর পেশেন্ট আমরা দেখেছি যারা কষ্ট করতে পারে, এক্সারসাইজ করতে পারে, অনেকে শুধু ডায়েট কন্ট্রোলেও কিন্তু তারা খুব ভালো থাকে, যারা কোক আইসক্রিম খাবে না, মিষ্টি ফল খাবে না, নিয়ম মতো খাবে, আমরা যে খাবার রুটিন গুলো দিয়ে দেই তারা ওগুলো মেনটেন করে, এবং দেখা যায় 3 বেলায় ওরা হাঁটছে। গর্ভাবস্থায় তো অন্য কোনো ভারী ব্যায়াম করা যাবে না, হয়তো দেখা গেল সকালে হাঁটলো 30 40 মিনিট, এবং প্রত্যেক বেলা খাবার পরে হাঁটছে। আমাদের অনেক পেশেন্টকে পাই, তারা একদম ঠিক মতো ওজন বেশি বাড়েও না, বেশি কমেও না, ইভেন তাদেরকে আমরা কিন্তু ভ্যাজাইনাল ডেলিভারিও অ্যালাউ করে থাকি। আরেকটা গ্রুপ আছে যে খেতে খুবই পছন্দ করে, তাদের ওজন বেশি, এবং গর্ভাবস্থায় তারা বলতে থাকে যে আমার তো অনেক ক্ষুধা লাগে, একটু পর পর আমরা যেটা বলি যে এটা খাবারের একটা নিয়ম আছে, তাই না, যে খালি পেটে ব্লাড সুগারটা ডায়াবেটিস অবস্থায় প্রেগনেন্সিতে কমে যায়, কারণ বাচ্চা সুগারটা নিয়ে নেয়। সেই জন্য আমরা বলি সকালবেলাটা আপনার ঘুম থেকে উঠেই কিছু একটা খেয়ে ফেলবেন, তারপরে সকাল 8টার ভিতরে আপনার ব্রেকফাস্ট, রুটি, ডিম, তারপরে সবজি, ভাজি, এই জাতীয় সবজি, মানে কম তেলে সে খেতে পারে। তারপরে 11টার দিকে সে 1 কাপ দুধ খেতে পারে, বা যে কোনো একটা ফল, টক ফল এটা খেতে পারে। ঠিক 2টায় সে আবার খেতে হবে তাকে, যেমন সালাদ খেলো। সালাদে যেটা উপকার হয় যে এদের বেশি ক্ষুধা লাগে, এখন পেটটাকে তো ভরাতে হবে। পেট ভরানোর খুব ভালো বুদ্ধি হলো যে বাদাম যদি খাওয়া হয়, এটা হাই প্রোটিন, এটা অনেকক্ষণ পেটটাকে ফুল রাখে, তাতে ক্ষুধাটা কমে যায়। আরেকটা হলো আমরা বলি হাই প্রোটিন ইনটেক করতে। অন্য প্রেগনেন্সি চাইতে আমরা ডায়াবেটিসে বলি প্রোটিনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে। ডিম খেতে পারে, বা মাছ মাংস যেটাই খাবে একটু বেশি করে খাবে। আর সালাদ খেলে যেটা হয় যে এই যে আমরা অনেকক্ষণ ধরে চাবাই, যে সালাদের সবজি, গাজর, শসা, তারপরে পেয়ারা, আপেল, এই চাবালে যেটা হয় যে আস্তে আস্তে যখন আমরা চাবাতে থাকি, এটাতেও আমাদের স্যাটিসফ্যাকশন আসে। আমরা যে খাবারগুলি খুব তাড়াতাড়ি খেয়ে ফেলি, তাতে দেখা যায় যে আমি যে খাবার খেলাম, আমার ব্রেইনে তো একটা সিগন্যাল যেতে হবে যে আমি খাবার খেয়ে স্যাটিসফাইড,
এটা হয় না। দেখা যায় যে যারা খুব তাড়াতাড়ি খেয়ে ফেলে, ব্রেনের সিগন্যাল অনেক পরে যায়, এই জন্য সে খাবার বন্ধ করে না। আমরা যদি অনেক সালাদ খাই, অনেকক্ষণ ধরে আপেল চাবাচ্ছি, পেয়ারা চাবাচ্ছি, এক্ষেত্রে দেখা যায় খাবারের পরিমাণটা কম হয়ে যায়। এবং আমরা বলি যে ফ্রিকুয়েন্টলি এই খাবারগুলো খান যাতে পেটটা ভরে থাকে, যেমন শসা, আপেল, বাদাম, ডিম, স্যুপ, মাছ মাংস জাতীয় খাবার, তাতে আপনার পেটটা ভরে থাকবে। আর বিস্কিটের ক্ষেত্রে আমরা বলি, আমরা আসলে এখন বাজারে কোনো বিস্কিটই পাই না যেটাতে সুগার দেয়া নাই। এই জন্য অনেক বেটার মুড়ি খাওয়া, মানে মুড়ির যে প্রোডাক্ট গুলো, মুড়ি, খই, এই জাতীয় জিনিসগুলো খেলে সুগার বেশি বাড়বে না। আরেকটা হচ্ছে, অনেকে রুটি বানানোর প্রবলেমের কথা বলে পাউরুটি খেয়ে থাকে, কিন্তু জানতে হবে পাউরুটিতে কিন্তু অনেক চিনি দেয়া থাকে, কাজেই কখনো পাউরুটি খাওয়া যাবে না। কেউ যদি রুটির আরেকটা সমস্যা আছে আমাদের দেশে বাঙালিদের, যেটা প্রবলেম হয়, রুটি খেলে ডিসপেপসিয়া হয়, অর্থাৎ হজম হচ্ছে না, পেটে খুব গ্যাস হচ্ছে। এই ক্ষেত্রে আমরা বলি আপনি অল্প করে ভাত খেতে পারেন, কিন্তু আপনাকে ব্লাড সুগারটা নিয়ন্ত্রণে রাখতে হবে। নিয়ন্ত্রণে রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ ম্যাম। ডায়াবেটিস গর্ভকালীন সময় কিভাবে আসলে এটিকে জটিলতার হাত থেকে বাঁচা যায়, কিভাবে কিভাবে সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা যায়, খুব সুন্দরভাবে বলছিলেন। আসলে আমাদের এই পর্যায়ে দর্শকদের কাছ থেকে পক্ষ থেকে একটি প্রশ্ন আছে। একজন দর্শক জানতে চেয়েছেন, তার বয়স 30, তার একটি বাচ্চা আছে 5 বছর বয়সে। তিনি বর্তমানে ডায়াবেটিস মেলাইটাসে ভুগছেন। তিনি তার বর্তমানে খাবার পরে ব্লাড সুগার 11 থাকে। তিনি সন্তান ধারণ করতে যাচ্ছেন, তার এই অবস্থায় আসলে কি করা উচিত? খাবার পরে, খাবার কতক্ষণ পরে? খাবার আচ্ছা 2 ঘন্টা পরে। আচ্ছা, তার মানে আমাদের জানতে হবে যে ওনার আসলে ব্লাড সুগারটা কন্ট্রোল নাই। আমরা কন্ট্রোলটা কাকে বলি? কন্ট্রোলটা হচ্ছে খালি পেটে যদি 5.3 এর ভিতরে থাকে, এটা কন্ট্রোল। এন্ড 2 আওয়ার আফটার ব্রেকফাস্ট অর 2 আওয়ার আফটার লাঞ্চ। আমাদের দেশে দেখা যায় যে ব্রেকফাস্ট অনেকেই কম করে, কিন্তু দুপুরে ভাতটা বেশি খায়। এই জন্য আমরা স্ট্যান্ডার্ডাইজ করি যে দুপুরের খাবারে 2 ঘন্টার ভিতরে, যদি সে প্রেগনেন্ট থাকে তাহলে 6.7 এর নিচে থাকতে হবে। আর ইনি যে বলছেন সি ইজ নট প্রেগনেন্ট, নর্মাল মানুষের ক্ষেত্রে 7 এর নিচে থাকতে হবে, কিন্তু উনার দেখা যাচ্ছে 11। তার মানে উনি কন্ট্রোল না। এখন ওনার ওজন কত আমরা জানি না, ওনাকে ওজন কমাতে হবে। ওনার যদি ট্যাবলেটে কাজ না হয়, উনি ট্যাবলেট কি খাচ্ছেন আমরা জানি না, তাকে আমাদেরকে অপটিমাম লেভেলে ট্রিটমেন্ট করতে হবে। যদি ট্যাবলেট খাচ্ছেন হচ্ছে না, এই ক্ষেত্রে তাকে ইনসুলিনে চলে যেতে হবে। অবশ্যই তাকে প্রেগনেন্সি নেওয়ার 3 মাস আগে থেকে ব্লাড সুগার ফাস্টিং 5.3 এবং 2 আওয়ার আফটার লাঞ্চ বা ব্রেকফাস্ট অর ডিনার অবশ্যই 7 এর নিচে আসতে হবে। এরপরে উনি ট্রাই করবেন ফর প্রেগনেন্সি। এবং প্রেগনেন্সি আসার পরে ওনার যে লেভেল, ওনার হয়তো প্রথম থেকে ইনসুলিন লাগবে, আমরা সেটা ঠিক করে দিই কিভাবে আমরা ইনসুলিন গুলো দিয়ে থাকবো। শর্ট অ্যাক্টিং আছে, এটা 3 বেলা দিতে হয়। এর সাথে আমরা শর্ট অ্যাক্টিং এর সাথে লং অ্যাক্টিং দেই, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং দেই। এটা ডাক্তাররা ঠিক করবেন নাকি কি দিবেন। অসংখ্য ধন্যবাদ ম্যাম। দর্শককেও খুব ধন্যবাদ। তার মাধ্যমে আমরা আসলে জানতে পারলাম যে সন্তান নেবার আগে যাদের ডায়াবেটিস আছে তারা কিভাবে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসের ঝুঁকিটা আসলে এড়াতে পারবেন। তো ম্যাম, আসলে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ের কাছাকাছি চলে এসেছি। আপনার পক্ষ থেকে আশা করছি যে দর্শক বৃন্দের উদ্দেশ্যে রাজ টিভির পক্ষ থেকে সচেতনতামূলক কিছু একটা ছোট্ট করে বলবার জন্য। দর্শক মন্ডলীকে সবাইকে যেটা বলতে চাচ্ছি, যে আমাদের দেশে এখন এত বেশি ওবেসিটি সমস্যা হয়ে গিয়েছে যে এটা একদম ছোট বাচ্চাদের থেকে কন্ট্রোল করতে হয়। আমরা অনেক সময় বাচ্চাদেরকে আদর করে অনেক চকলেট, জুস, ফাস্ট ফুড খেতে দেই, কিন্তু এই অভ্যাসটা ওদের হয়ে যায় এবং পরবর্তীকালে দেখা যায় ওরা স্বাভাবিক কোনো খাবার খেতেই চায় না। বাইরে বেরোলেই ওরা এই যে জুস, কোক, এগুলো যে কি ক্ষতিকর খাবার, আমরা তো সরকারকে বলে এটা ব্যান করতে পারছি না, কিন্তু দেখা যাচ্ছে অনেক উন্নত দেশে অলরেডি এগুলো ব্যান্ড হয়ে গিয়েছে, যে কোনো রকম বোতলজাত জুস, কোক ওরা খেতে পারবে না। মানে ফ্রেশ জুস বানিয়ে খেতে পারবে, কিন্তু বোতলকৃত। আমাদের এখন সময় এসেছে এই যে ফাস্ট ফুডের যে খাবারগুলো, এই জুস গুলোর ভিতরে যে আর্টিফিশিয়াল ফ্লেভার এবং বিভিন্ন রকম থাকে,
ছোটবেলা থেকেই যদি আমরা এটাকে কন্ট্রোল না করি, এই বাচ্চাদের কন্ট্রোল না করলে তরুণী মেয়েরা এখন দেখা যাচ্ছে পলিসিস্টিক ওভারিতে ভুগছে। এই তরুণী মেয়ে একসময় গর্ভাবস্থা নিবে, তারা যখন ইয়াং জেনারেশন হবে তখন দেখা যাচ্ছে তারা বিভিন্ন মানে মাসিকের প্রবলেম, এবং আমরা বেশিরভাগ পেশেন্টই পাই কিন্তু আজকাল তারা যখন কনসিভ করতে চাচ্ছে তারা কনসিভ করতে পারছে না। কাজেই আমাদের অবশ্যই ওজন কমানো উচিত, হেলদি লাইফস্টাইল রাখা উচিত, প্রতিদিনই কিছু এক্সারসাইজ করা উচিত, তবেই আমরা এখান থেকে মুক্ত হতে পারবো। কারণ ডায়াবেটিস অসংখ্য ধন্যবাদ ম্যাম। আসলে সচেতনতার কোনো বিকল্প নেই। খুব অসংখ্য ধন্যবাদ ম্যাম, এবং কৃতজ্ঞতা জানিয়ে আবারও আপনার থেকে বিদায় নিতে চাচ্ছি এবং আপনার সার্বিক সুস্থতা কামনা করে আপনার থেকে বিদায় নিচ্ছি ম্যাম। ভালো থাকবেন। প্রিয় দর্শক, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা না গেলে আসলে গর্ভাবস্থায় মা এবং সন্তানের ক্ষতি হয় সে বিষয়ে প্রত্যেকটি অন্তঃসত্ত্বা মাকে আসলে সচেতন থাকতে হবে, এবং প্রত্যেকটি অন্তঃসত্ত্বা মাকে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে যে তিনি নিজেকেও সুস্থ রাখবেন, বাচ্চাকেও, গর্ভের সন্তানকেও সুস্থ রাখবেন। প্রিয় দর্শক, আলোচনা হচ্ছিল গর্ভকালীন ডায়াবেটিস নিয়ে ডক্টর পারভিন আক্তার শামসুন নাহার সুরভি ম্যাডামের সঙ্গে। বিদায় নিতে হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। আল্লাহ হাফেজ। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe.